আমার সেই প্রতীক্ষিত যার বক্তব্য শোনার জন্য আপনারা অধিক আগ্রহে বসে আছেন, সেই তারুণ্যের প্রতীক, যুব সমাজের প্রতীক, ছাত্র দিবস একেবারে নয়নের মণি আমাদের সেই দেবাংশু ভট্টাচার্য আপনাদের কাছে বক্তব্য রাখছেন। খেলা হবে তো? খেলা হবে তো মায়েরা? এতদিন শুধু পোলাপান গুলোকে ব্যাগ ধরে বলতে দাগিয়া খেলবা, নিজেদের খেলতে হবে। খেলা হবে তো? খেলা হবে তো? কুণালদা অসাধারণ বক্তব্য রাখলেন, মঞ্চে উপস্থিত ছিলেন কুণালদা চলে যাচ্ছেন, তার একটা প্রোগ্রাম রয়েছে, বইমেলা রয়েছে কলকাতায়। মায়েরা আমি বেশিক্ষণ বলবো না, কিন্তু আপনাদেরকে কয়েকটা কথা বলবো, আপনারা এটা শপথ গ্রহণ করে যাবেন আজকে। সুপ্রকাশদা উপস্থিত আছেন, সকল নেতৃত্ব যারা উপস্থিত আছেন আমি প্রথমেই ধন্যবাদ জানাই। আমি একটু শেষ থেকে শুরু করি। শেষটা হচ্ছে শুভেন্দু বাবুরা যে কথাটা গেলেন, কুণালদা বলে গেলেন, বলে ডবল ইঞ্জিনের সরকার। ডবল ইঞ্জিন মানে কি? বলে দিল্লিতেও বিজেপি, রাজ্যেও বিজেপি, এটা নাকি ডবল ইঞ্জিন। আমি বলি, দিল্লিতে যেভাবে বিজেপির সরকার গোটা দেশের মানুষকে জ্বালাচ্ছে, মানুষ বলছে এটা ডবল ইঞ্জিন নয়, এটা ডবল চুল্লির সরকার হবে। ডবল চুল্লি মানে বোঝেন, দিল্লিতেও জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, এবার বলছে গোটা রাজ্য তো পুড়িয়ে খেলাম, গোটা দেশটা, এবার বাংলাটাকে পোড়াতে চাই, তাই এবার বাংলায় ক্ষমতায় আসতে চাই। ওটা তো হবে না। এই নন্দীগ্রামের মাটিকে আমি প্রথমে অভিনন্দন জানাই। আমার খুব হিংসা হচ্ছে এখন। আমার হিংসা কেন হচ্ছে জানেন? আপনাদের ওপর হিংসা হচ্ছে যে আমি তো পাবো না, আমার এলাকার সেই সৌভাগ্য নেই, কিন্তু নন্দীগ্রাম অজয় মুখার্জির পরে আরো একবার বাংলার মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র হতে চলেছে, এবং আপনাদের কেন্দ্রের এমএলএ হবে রাজ্যের বিধায়ক। এই নন্দীগ্রামের মাটি থেকে 2016-তে দিদি প্রথম প্রার্থী ঘোষণা করেছিলেন, সেই প্রার্থী ছিলেন শুভেন্দু বাবু। হ্যাঁ, আমরা 2016 বিপুল ভাবে জিতেছিলাম। এইবারও এই কেন্দ্রেই দিদি প্রথমবার প্রার্থী ঘোষণা করলেন, এবারও আমরা জিতবো। শুধু তফাৎটা কি হবে জানেন? শুভেন্দু বাবু বলেছেন, কই দিদিকে তো এত বছর দেখিনি, 9 বছর পর মনে পড়েছে। আরে শুভেন্দু বাবু, দিদি তো আপনার চোখ দিয়ে নন্দীগ্রামকে দেখতো। আপনি যদি দিদিকে বলতেন দিদি বাঁ দিকে কল আছে, দিদি বিশ্বাস করতো বাঁ দিকে কল আছে। আপনি যদি বলতেন দিদি ডান দিকে পুকুর, দিদি বিশ্বাস করতো ডান দিকে পুকুর। দিদি তো আর জানে না পুকুরের মাছগুলো আপনি ছেড়ে দিয়েছেন। মায়েরা আপনারা ভাবুন তো, আপনি আপনার ছেলেকে বললেন তুই আলমারিটা আগোছালো হয়ে আছে, তুই আলমারিটা গুছিয়ে রাখিস, আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। এখন আপনি বাপের বাড়ি থেকে ঘুরে এসে দেখলেন ছেলে আলমারি গোছানোর বদলে আলমারির জিনিসপত্র নিয়ে থা হয়ে গেছে, আপনি কি করবেন? আপনি কি করবেন? তখন চাবিটা নিজের গোছায় রাখবেন, তাই তো? মমতা ব্যানার্জি নন্দীগ্রামের চাবিটা এবার নিজের গোছায় বেঁধেছেন, বুঝতে পেরেছেন? আর এই নন্দীগ্রামে এই কারণেই তো আমরা বলছি, যখন আমি খেলা হবে স্লোগানটা দিই না, মঞ্চে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে প্রান্তিক স্লোগান দিই না কেন, শুরুটা করি এটা বলেন নন্দীগ্রামে খেলা হবে। কারণ নন্দীগ্রামে সবচেয়ে বড় খেলাটা এবার শুরু হতে চলেছে। একটা কথা ভাবুন, শুভেন্দু বাবু বলছে না গ্রাম আর শহরের লড়াই, বলে মমতা ব্যানার্জি সব মন্ত্রী তো কলকাতার, গ্রামের মন্ত্রী কোথায়? আচ্ছা আপনাদের আমি জিজ্ঞাসা করি, শুভেন্দু বাবু তো 3টে দপ্তরের মন্ত্রী নিয়েছিল, শুভেন্দু বাবু গ্রামের একজন বিধায়ক, আপনাদের এই সুন্দর নন্দীগ্রামের। একটা কথা বলুন তো শুভেন্দু বাবু, ভারত পশ্চিমবঙ্গে তার গ্রামের এমএলএরা রয়েছে, আপনি 3টে মন্ত্রিত্ব নিয়েছিলেন। আপনার যদি গ্রামের বিধায়কদের প্রতি এতই মায়া, আপনি নিজে একটা রেখে বাকি দুটোই রিজাইন দিয়ে দিদিকে বললেন না কেন গ্রামের বিধায়কদের ওই দপ্তরগুলো দিয়ে দিন? কেন বললেন না? তার মানে আপনার কাছে গল্প শুধুমাত্র কলকাতা গ্রাম শহর নয়, আপনার কাছে গল্পটা আগাগোড়াই ছিল ধান্দার। আর সেই ধান্দার গল্পটা দিদি এবার চুকিয়ে দিয়েছেন। কেমন ভাবে জানেন? মায়েরা, বর্ষাকালে কখনো ঘরের কোনায় কার্বলিক অ্যাসিড ঢেলেছেন? দেখবেন সাপ খোপ কেঁচো বিছে সব হুড়মুড় করে বেরিয়ে যায়। তৃণমূল থেকে এখন সব সাপ খোপ কেঁচো বিছে বেরোচ্ছে। আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন? আপনি ঘরের কোনায় কার্বলিক অ্যাসিড দিলেন, সাপ বেরিয়ে গেল, এবার সাপ গেটের বাইরে দাঁড়িয়ে বলছে আমি না ঘরে থেকে কাজ করতে পারছিলাম না। আহা ও, আমি তোমাদের দুধ করা দিয়ে কাল সাপ এতদিন পোষা হয়েছিল, আর তো পোষা হবে না। ওই যে বললাম, এবার মায়ের হাতে চাবি। একটা কথা ওরা বলছে, বলে 2টো সিটে কেন দিদি দাঁড়াবেন? দিদি নাকি ভয় পেয়েছে। বলে দিদি নন্দীগ্রামেও দাঁড়াবেন, ভবানীপুরেও দাঁড়াবেন। এই শুভেন্দু বাবু, আমি বিশ্বাস করুন, ওনাকে আমি শ্রদ্ধা করি, আমি কোনো কটু কথা বলবো না, উনি আমার অনেক বড় নেতা, কিন্তু
এত বড় একজন নেতা এরকম মূর্খের মতো কথা বলবেন আমি ভাবতে পারিনি। কেন জানেন? উনি যে দলে গেছেন তার নেতার নাম কি? নরেন্দ্র মোদী। কত সালে ক্ষমতায় আসেন? 2014 সালে। জানেন শুভেন্দুবাবু, 14 সালে নরেন্দ্র মোদী বারাণসী এবং বরোদা দুটো লোকসভা সিট থেকে দাঁড়িয়েছিলেন। নরেন্দ্র মোদীর দ্বারা দোষ নেই না? নরেন্দ্র মোদী দুটো সিটে দাঁড়ালে দোষ নেই, আর দিদি দুটো সিটে দাঁড়ালে দোষ। আসলে তোমাদের ভয় হচ্ছে দুটোতেই তোমরা গোল্লায় যাবে, ওই কারণে এত চিন্তা। আর এই নন্দীগ্রামের মাটিতে আমার তো মন বলছে শুভেন্দুবাবু যদি দাঁড়ান তাহলে থার্ড করতে হবে। এখন শুভেন্দুবাবু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আরামবাগে গিয়ে বলছেন আমি না আরামবাগ থেকেও হতে পারি, পুরুলিয়ায় গিয়ে বলছেন আমি না পুরুলিয়া থেকেও হতে পারি। সব জেলায় জেলায় গিয়ে হাওয়া ভাসিয়ে দিচ্ছেন, আমি এখান থেকে হতে পারি ওখান থেকে হতে পারি। উনি ওনার নেতাদের এইটা বলছেন না আমাকে নন্দীগ্রাম থেকে প্রার্থী করুন, কারণ উনি তো জানেন নন্দীগ্রামের ফলাফলটা কি। আর এগুলো যখন পারবে না কি বলছে? বলে হিন্দু মুসলিম, বলে এই তো মমতা ব্যানার্জি মুসলিম ভোট পাবে, আমি হিন্দু ভোট পাবো। আচ্ছা শুভেন্দু বাবু, হিন্দুরা কি বিজেপির বাবার কেনা সম্পত্তি? আমি তো বুঝতে পারছি না। আরে মায়েরা ভাবুন, আপনি হিন্দু হন বা মুসলমান, নরেন্দ্র মোদীর দয়ায় যখন মুদির দোকানে যান 150 টাকা লিটার সরষের তেল কিনতে হচ্ছে, হচ্ছে কিনা বলুন তো? হচ্ছে তো? মুদির দোকানে গিয়ে জয় শ্রীরাম বলে 150 টাকা লিটার তেলটা দেয় 50 টাকায়? দেয় না তো? দেয় না তো? যখন পেঁয়াজের দাম বাড়ে, যখন পেঁয়াজের দাম বাড়ে, পেঁয়াজটা যখন মোদিজির দয়ায় কখনো 150 টাকা কিলো হয়, 200 টাকা কিলো হয়, পেঁয়াজের দোকানে গিয়ে জয় শ্রীরাম বললে 70 টাকা কিলো দেয়? দেয় না তো? তাহলে জয় শ্রীরামের জায়গা কোথায়? মন্দিরে। এখন বিজেপির সমস্যা যেটা হচ্ছে, কোনো কাউকে দিয়ে হচ্ছে না, জানেন তো? তাই বিজেপি এখন ভোটের ময়দানে রামচন্দ্রকে দেখছে, হে রাম তুমি আমাদের বাঁচাতে পারো, এসো। রামকে দেখে কি মঞ্চ থেকে ভগবানের নাম নিচ্ছে। আমি আপনাদের একটা কথা বলি, বিজেপির নেতা কর্মীরা বললে না, আপনারা বলবেন বাবা পায়ের জুতোটা খোল, যে হিন্দু মায়েরা আছে পায়ের জুতোটা খুলে হাত জোর করে জয় শ্রীরাম বল। জুতো পরে ঠাকুরের নাম নিস না, ওদের বাবার বন্ধু ছিল না রামচন্দ্র। এরা এরা মায়েরা জুতো পরে ঠাকুরের নাম লেখা। যে হিন্দু মায়েরা দাদা আছেন বলুন তো, ছোটবেলায় ঠাকুমা শেখায়নি বাবু মন্দিরে উঠলে সিঁড়িটায় প্রণাম করে উঠো? তাই তো আমরা সবাই উঠি। কি বলেছে? বাসি কাপড়ে ঠাকুরের ধ্যান করো না, মাছ মাংস খাইয়া ঠাকুরের নাম নিও না। কেন? কারণ ভগবানের নাম অশুদ্ধ কাপড়ে অসুচি জুতো পরে নেওয়া যায় না। কিন্তু বিজেপির মূর্খগুলো মদ খাবে, মাংস খাবে, জুতোয় গোবর মাটিয়ে এসে জয় শ্রীরাম বলবে। তার মানে কি জানেন? তার মানে রামচন্দ্রের প্রতি এদের প্রেম নেই, রামের প্রতি এদের ভক্তি নেই। এরা শুধুমাত্র রামকে ভোটের মেশিনে কাজে লাগাতে ব্যবহার করতে চায়। কিন্তু এবারে এটা হবে না। কেন জানেন? রামচন্দ্র অকাল বোধন করেছিল মা দুর্গার, জানেন তো? তারপরে রাবণকে হারাতে পেরেছিল। আমাদের নেত্রী হচ্ছেন স্বয়ং মা দুর্গা। তাই এই বাংলার রাজনীতিতে রামের কোনো জায়গা নেই। মায়ের আপনাদের একটা কথা বলি, এই যে গোটা রাজ্যে রাজনীতি দেখছেন, টিভি খুলছেন, খবরে কি বলছে? তৃণমূলের এই নেতা বিজেপিতে, তৃণমূলের ওই নেতা বিজেপিতে। এটা কি হচ্ছে একটু ভেবে দেখুন তো। বিজেপি যদি বুঝতো তাদের একার দ্বারাই জেতা সম্ভব। দিলীপ ঘোষ মুকুল রায়কে একদিন দেখে বলে, বুঝতো মুকুল রায় আমাকে একার দ্বারা না হইব না। মুকুল রায় বলছে তাহলে ভাই কি করা যায়? বলছে অমিত শাহরে ডাকো। অমিত শাহ এসে গুজরাট থেকে হাতে একটা বাটি নিয়েছে, বাটি নিয়ে গেছে দিদির কালীঘাটের বাড়ির কাছে। কালীঘাটের বাড়ির কাছে গিয়ে অমিত শাহ বাটি নিয়ে বলছে দিদি একটা নেতা নেবে, দিদি একটা নেতা হবে, দিদি একটা নেতা। আমাদের দিদি নেতা দেবে, তবে সেই নেতা নিয়ে বিজেপি জননেতা বানাবে। আরে বাবা, তার মানে তুমি তৃণমূলের প্রোডাক্ট নিয়ে তৃণমূলের সাথে লড়বে? অমিত শাহ বসে থাকে। দেখুন কি দুঃখের কথা বিজেপির কর্মীদের জন্য। ডান দিকে কে? মুকুল রায় তৃণমূলের থেকে যাওয়া, বাঁ দিকে শুভেন্দু অধিকারী তৃণমূলের থেকে যাওয়া, তার পাশে সৌমিত্র খা তৃণমূল থেকে যাওয়া, তার এই পাশে সব্যসাচী তৃণমূলের থেকে যাওয়া, তার ওই পাশে শিলভদ্র তৃণমূলের থেকে যাওয়া, তার ওই পাশে শঙ্কু তৃণমূলের থেকে যাওয়া। তাহলে আমার কথা, আবার শোভন্ত আছে সেও তৃণমূলের। আর বিজেপির যারা অরিজিনাল নেতারা তারা পেছনের সিটে বসে চোখ মুছতে মুছতে ভাবে অমিত শাহের পাশের সিটগুলো তো ওরাই খাইয়ে নিল, আমরা কোথায় যাবো? তাহলে তৃণমূল থেকে নেতা নিচ্ছে আর ডেকে ডেকে যায় না তোকে মুখ্যমন্ত্রী করবো, আয় তোকে মুখ্যমন্ত্রী করবো, তোকে মুখ্যমন্ত্রী করবো। আরে 50টা মুখ্যমন্ত্রী হবে একটা দলে, যারেই ডাকে বলে মুখ্যমন্ত্রী। আর এই ডবল ইঞ্জিনের উল্টো দিকে বলি, অনেকে বলে তৃণমূলে তো গোষ্ঠীদ্বন্দ্ব। আমি বলি বন্ধু, তৃণমূলে না অনেকগুলো বগি আছে, এক একটা বগি হচ্ছে এক একটা নেতা মায়েরা, জানেন তো? এক একটা নেতা এক একটা বগি। তাই বগির সাথে বগির ঝগড়া হলে সমস্যা নেই। কেন জানেন? কারণ তৃণমূলের ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আর এই কারণে ইঞ্জিন যেদিকে যাবে ট্রেনটাও তো সেদিকেই যাবে। বিজেপির ঝামেলা হচ্ছে এখানে সবাই ইঞ্জিন। দিলীপ যেই বলে আমি ইঞ্জিন,
মুকুল রায় পাশের লাইন দিয়ে বলে কখন সবুজ সিগন্যালটা দিব আমিও ঢুকবো। যে মুকুল বলে আমি ঢুকবো, দিক থেকে শুভেন্দু অধিকারী প্যা প্যা করে হর্ন মারে। তারপরে আসানসোল থেকে একটা ইঞ্জিন আসছে, ওই ইঞ্জিনটা আবার হর্ন নেই, গান গায় কাহো না পেয়ার বাবুল সুপ্রিয়, বুঝছেন? এরা সবাই ইঞ্জিন। আর এখন গল্প হলো ইঞ্জিনে ঠোকাঠুকি লেগে বিজেপির ট্রেনটা উল্টে যেতে বসেছে। আর বিজেপির ট্রেনটা উল্টে যেতে বসেছে বলেই এদের এত ঝামেলা। কি বলছে? বলে 200 সিট পাবো। আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করেন বিজেপি 200 সিট পাবে? কেমন বিশ্বাস জানেন তো? একটা কথা বলি, আমাদের পাড়ায় না একটা কাকিমা ছিল, ওই কাকিমার বড়ের মুদির দোকান, তারপরে একটা বড় শেওড়া গাছ, ওই শেওড়া গাছের ওই পারে আরেকটা মুদির দোকান। এবার আমাদের বাড়ির লোকে না ওই শেওড়া গাছের পরের দোকানটা থেকে মাল কিনত। এবার একদিন দেখি কাকিমা আমার এসে বলে, বাবু ওই রাস্তা দিয়ে যাইও না, ওই শেওড়া গাছে পেতনি আছে, ওই নিম গাছটা ব্রহ্মবর্তী আছে। আমরা তো ভয় পেতাম বাচ্চারা, কি করব, ভয় পেয়ে দূরের দোকানটায় না গিয়ে সামনের দোকানটা থেকে মাল কিনে নিয়ে চলে আসতাম। বড় হওয়ার পরে বুঝলাম কেন এই শেওড়া গাছে পেতনির গল্প শুনিয়েছিল। কারণ শেওড়া গাছের ওই পারে অন্য লোকের দোকান, যদি ওদিক থেকে মাল কিনে নিয়ে এই কাকিমার বরের দোকানে আর প্রফিট হবে না, বুঝেছেন? ওই কারণে শেওড়া গাছে পেতনি বলতো, কারণ শেওড়া গাছের আগে তো কাকিমার বরের দোকান। বিজেপির এরকম শেওড়া গাছে পেতনির গল্প হচ্ছে আমরা 200 সিট পাবো। এই যে 200 গল্প বলে, শেওড়া গাছে ভূতের গল্প। কেন? কারণ বিজেপি ভাবছে যে ভোটাররা এখনো সিদ্ধান্ত নেননি, এই শেওড়া গাছে ভূতের মতো 200 গল্প শুনে তারাও যদি বিজেপিতে ভোটটা মেরে দেয়। কিন্তু ওইটাতে ওর হবে না। কেন হবে না জানেন? কারণ বাংলার মা কাকিমারা, যেটা আমাদের সুপ্রকাশদা বলছিলেন, মায়েরা বিশ্বাস করুন, কোনো আমাদের পুরুষদের দরকার নেই, শুধু আপনারা মহিলারা না এইবার বাথরুম জ্বালার মুড়ো ঝাঁটার মাছ কাটার বটিটা নিয়ে বিজেপিকে হারিয়ে দিতে পারেন, আর কারোর দরকার নেই। কেন জানেন? কারণ আপনারা মায়েরা দেখছেন এই একটা মহিলা, তাকে হারাতে সবাই জোটবদ্ধ হয়েছে। দিল্লি থেকে অমিত শাহ, জেপি নাড্ডা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী, এখান থেকে যাচ্ছে বেঈমান গদ্দার, ওদিক থেকে সিপিএম, কংগ্রেস, মিডিয়া, টাকা, পত্রিকা, সবাই চোট ফেলেছে কি ওই একটা হাওয়াই চটির পরা মহিলাটাকে ভয় পেয়ে। আর কত ভয়, ওইটুকুনি একটা মহিলা, 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা, ওজন হচ্ছে 49 কিলো, তাকে এত ভয় অমিত শাহ বাংলা টেলি প্যাসেঞ্জার হয়ে গেছে, রোজ আসছেন বলে কি दीदी के हराते हमें, हम तो बंगाल में ही अब फ्लैट खरीद लेंगे, बंगाल में ही रहना है, बंगाल में ही खाना है, क्योंकि उस औरत को हटाना है। वो दीदीटाকে নাকি ওদের সরাতে হবে। কিন্তু মায়েরা একটা জিনিস আপনাদের বলি, দাদারা একটা জিনিস আপনাদের বলি, বিজেপির বন্ধুরা, হ্যাঁ আপনাদের এখানে ওই কৃষকের বাড়িতে শুভেন্দু বাবু এসে খেয়ে গেছিল না? এরা কাদের থেকে শিখে জানেন? অমিত শাহ এসে লোকের বাড়িতে ঢুকে খাচ্ছে। এইরকম ছোচার হ্যাংলা সরকার বাবার জন্মে দেখি। সরকারের কাজ মানুষকে খাওয়ানো, তাই তো? ওই জন্য আমরা সরকারকে ভোট দিই, আমরা যেন ভালো থাকি, ভালো খাই, ভালো চিকিৎসা পাই। এই কেন্দ্রীয় সরকারের নেতারা লোককে খাওয়াতে পারে না। সর্ষের তেল 150 টাকা কিলো, গ্যাসের দাম মোদিজি বাড়িয়ে দিয়েছে। আর শুধু বাড়ায়নি, গ্যাসের ভর্তুকির টাকাটা আবার পাঠিয়ে না ব্যাংকে। আসে মায়েরা, কারোর 5 টাকা আসে, কারোর 15 টাকা আসে, কারোর আসেই না ভর্তুকির টাকাটা ব্যাংকে। তাহলে গ্যাসের টাকা বন্ধ করে দিয়েছেন, তেলের দাম বাড়িয়ে দিয়েছেন, লোককে খাওয়াতে পারছে না, লোকের বাড়িতে ঢুকে গিলে গুজরাট যাচ্ছেন। আর ওনার থেকে অনুপ্রাণিত হয়েছে ওনার এখন নতুন নেতা শুভেন্দু। এইখানে এসে আপনাদের কৃষকদের বাড়িতে খেয়ে গেছে না? আপনারা প্রশ্ন করেছেন 9 বছরে আমাদের বাড়িতে খাওয়ার কথা মনে করেনি? এবার তো আপনারা বলবেন এত বছর পরে মনে পড়েছে। এবার আপনারা বলবেন এত বছর পর মনে পড়েছে। এখন দেখেছো ভোটের তারা, এতদিন তো দিদির ছবি দেখে ভোট পাওয়া হয়ে যেত, এখন তো দিদির ছবি নেই। তাই একটু কৃষকের বাড়ি খেতে হবে, গরিবের বাড়িতে ঢুকে খেতে হবে, দেখাতে হবে দেখো আমি তোমায় কত ভালোবাসি, তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি মা গো আমার। আহা কি প্রেম, কি প্রেম। এবার শুনুন, আমি একটা কথা বলি, অমিত শাহের ওজন আছে আমি মাপিনি, জেপি নাড্ডারও আছে, নরেন্দ্র মোদীরও আছে, সিপিএম এর সব নেতার আছে, শুভেন্দু বাবুও বেশ নাদুস নুদুস ওজন আছে, এদের দিলীপ ঘোষ সবার ওজন আছে। কিন্তু একটা কথা কি জানেন? এদের সবার ওজনকে যদি একদিকে রাখেন না দাড়িপাল্লার আরেক দিকে শুধু হাওয়াই চটি জোড়ার ওজনের চাইতে অনেক বেশি হবে, এটা কিন্তু মাথায় রেখে দেবেন। শুধু হাওয়াই চটির ওজন দিদিকেও লাগবে না, শুধু হাওয়াই চটি দিয়েই কাজ চলে যাবে। তো এটা হচ্ছে এদের অবস্থা। তাই বিশ্বাস করুন, আজকে এই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আমি যখন সভা করছি, আমার সত্যি আমি যখন প্রথম শুনলাম নন্দীগ্রামে সভা আছে, প্রথমেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। কারণ আমার মনে হয়েছিল যে এই মাটিতে দাঁড়িয়ে সভা করা, আমি যখন আজ থেকে 100 বছর পরে ইতিহাস বইতে, আমি তো 100 বছর কি বাদ দিন, 50 বছর পরে বুড়ো হয়ে যাবো, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকবো, মরার দিন গুনবো কখন ভগবান মিস কল মারে। যখন শুয়ে থাকবো
পাশের ঘরে শুনবো আমার নাতি নাতনিরা পড়াশোনা করছে, ওই নাতি নাতনিদের ইতিহাস বইতে তো প্রশ্ন আসবে আজ থেকে 80 বছর পরে, নতুন বাংলার ইতিহাস রচনায় মমতা ব্যানার্জির ভূমিকা আলোচনা করো, ওটা 10 নম্বরের প্রশ্ন হবে। আর তার নিচে একটা টিকা থাকবে 2.5 নম্বরের, তার পেছনে গদ্দার শুভেন্দুর ভূমিকা আলোচনা করো। আর সেই দিন সেই 2.5 নম্বরের টিকা যখন আপনার ছেলে মেয়েদের, আমার ছেলে নাতি নাতনিরা পড়বে, তখন আমি এটা জেনে অন্তত আনন্দিত হব 2.5 নম্বরের টিকার প্রশ্নে যে মানুষটাকে নিয়ে লেখা হয়েছিল তার সঙ্গ অন্তত আমি দিইনি। আমি 10 নম্বরের প্রশ্ন যে মহিলাটাকে নিয়ে এসছে তার সঙ্গ দিয়েছিলাম সেই দিন। তখন ভগবান যে মিস কল মারবে সেই কলটা রিসিভ করার সময় মনে আনন্দ পাবো, জানি ওপরে যেতে যেতে এটা ভাববো বেঈমানদের সঙ্গ দিইনি, ইতিহাস আমাকে বেঈমান বলে জানে না, আমাকে ইতিহাস একজন সাচ্চা মমতা ভক্ত বলে জেনে এসেছে, আগামী দিনেও জেনে আসবে। এটা হচ্ছে অবস্থা। আজকে ভাবতে পারেন যে সিপিএম আপনাদের নন্দীগ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে সর্বনাশ করে দিয়েছে এত বছর, আজকে শুভেন্দু বাবু কি বলছে, বলে সিপিএমও ভালো ছিল। আমি তো বলি হরি হে শুভেন্দু, তুমি সিপিএম এরও বন্ধু বিজেপিরও বন্ধু, এখন বলছো সিপিএমও ভালো ছিল, তুমি নাকি এই সিপিএম এর বিরুদ্ধে লড়েছো, আবার দিদিকে বলছো দিদি আপনার কোনো গুরুত্ব নেই আমি লড়েছি। যারা এই সিপিএম এর রক্ত ঝরানোর বিরুদ্ধে লড়াই করেছে তারা বলতে পারে সিপিএম ভালো ছিল, তার মানে শুভেন্দু বাবুর সেটিংটা শুধুমাত্র বিজেপির সাথে নেই, সিপিএম কংগ্রেসের সাথে বহুদিন ধরে হয়ে রয়েছে। এখন প্রশান্ত কিশোর আসার পর এই কার্বলিক অ্যাসিড ঢেলেছে, সাক্ষকগুলোর এখন খুব কষ্ট হচ্ছে, আর এই কষ্ট আরো বাড়বে। ওই দিদি বলেছেন না ট্রেন ছেড়ে দেবে, সবাই বেরিয়ে যান, ওটা নিয়ে ওনাদের এত চিন্তা। আরে আমি তো বলি দিদি নন্দীগ্রামে দাঁড়াবেন বলেছেন, শুভেন্দু বাবু পালিয়ে যেখানেই যান, নন্দীগ্রামে দাঁড়ানোর সাহস অন্য কোনো সিটে দাঁড়াবেন। আমি বলি তৃণমূল কংগ্রেসের টিকিটে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা ছাগলকে প্রার্থী করলে জিতে যাবে, ছাগলকে, বুঝতে পারছেন? একটা ছাগলকে প্রার্থী করলে জিতে যাবে, কেন জানেন? কারণ যারা ভোট দেবে তারা জানবে না তো এই ছাগলটা ভবিষ্যতে বেইমানি করবে না, ওই ছাগল বেইমানি করতে পারে না। তাই মায়েরা এই মাটি থেকে আসুন, আমরা প্রত্যেকে শপথ গ্রহণ করি, আমরা দিদিকে এই মাটি থেকে বিপুল ভোটে জেতাবো। এবং একটা ছোট্ট গল্প বলে আমি শুধু আপনাদের শেষ করি। আপনারা জানেন তো এখানে অনেক মায়েরা আছেন, মহালয়ার দিন সকালবেলা রেডিও চালান তো রেডিও চালিয়ে শুনবেন বীরেন্দ্র কৃষ্ণ বাবু মহিষাসুর মর্দিনীর গল্প বলে, শোনেন তো মায়েরা? যখন বলে গল্পটা কি, অসুর ব্রহ্মার কাছে গেছিল বর চাইতে, তাই তো? এবার ব্রহ্মা বলেছে যে আমি তোমার, এবার অসুর বলেছে আমি অমর হতে চাই, তখন ব্রহ্মা বলেছে না তোমরা অমর করতে পারবো না, কিন্তু হ্যাঁ কোন পুরুষ, কোন দেবতা, কোন দেব তোমায় হারাতে পারবে না, এই বর তোমায় দিচ্ছি। এবার অসুর তো মজা পেয়ে গেছে, বলছে আরে ব্রহ্মা তুমি তো বোঝোইনি আমার অমরত্বের বর দিয়ে দিয়েছো। ব্রহ্মা বলছে কেন? বলছে আরে না বোঝো, তুমি বলছো কোনো পুরুষ আমায় হারাতে পারবে না, কোনো দেব হারাতে পারবে না, বাকি রইল কে? মহিলা আর দেবী। যেখানে কোনো পুরুষ আমায় হারাতে পারবে না সেখানে গেলে একটা মহিলা, দূর আমি তো অমর বলে গেছে স্বর্গ দখল করতে। এবার স্বর্গে যাওয়ার পর স্বর্গে ছিল ইন্দ্র, তাই তো? সূর্য, বরুণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই অসুরের কাছে একে একে হেরে গেল। কেন? ব্রহ্মা তো বর দিয়েছে কোনো পুরুষ পারবে না অসুরের সাথে। এবার সব দেবতারা মরতে এসে বসে ভাবছে কি করা যায়, তখন প্রত্যেকে রেগে গেল, আর তাদের জ্যোতি থেকে কে সৃষ্টি হলো? মা দুর্গা, তাই তো? এবার মা দুর্গাকে দেবতারা পাঠিয়েছে অসুরের সাথে যুদ্ধ করতে। অসুর প্রথমে মা দুর্গাকে দেখে হাসতে হাসতে কি বলছে জানেন? আরে পুরুষরা পালিয়ে গেল, তুমি তো এক মহিলা এসছো আমার সাথে যুদ্ধ করতে, তুমি আমার স্ত্রী হও, যুদ্ধে অবতীর্ণ হলো না, আমি তোমার অনেক ভালো রাখবো। এবার মা দুর্গা তো রেগে গেছেন, মা দুর্গার সাথে অসুরের যুদ্ধ শুরু হয়েছে। এই গল্পটা এখানে থাকে। এবার ডান দিকের গল্পটা, আপনারা হচ্ছেন ব্রহ্মা। 2014 সালে নরেন্দ্র মোদীকে বর দিয়েছিলেন গোটা দেশের মানুষ, তোমাকে কোন পুরুষ ভোটে হারাতে পারবে না। তারপরে তাই হলো, নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে হারালো, পরপর সমস্ত কংগ্রেসের নেতাদের হারালো, হারিয়ে ভাবছে আমি তো অমর, আমায় কেউ কোনোদিন ভোটে হারাতে পারবে না। এবার এসছে বাংলার ময়দানে, সামনে দাঁড়িয়ে কে? মমতা ব্যানার্জি। এবার বাঁ দিকের গল্পটায় আসুন। এই অসুরের সাথে যখন দুর্গার যুদ্ধ হয়েছিল আপনারা জানেন তো মায়েরা ইতিহাসটা কি? এখন যখন মা দুর্গার পায়ে আপনারা অঞ্জলি দেন তখন দেখতে পান মা দুর্গা দাঁড়িয়ে আছে আর তার পায়ের কাছে অসুর, অসুরের বুকে ত্রিশূলটা বিদ্ধ। আর 3 মাস পর এই একই ঘটনা দেখতে পাবেন, এই মহাপ্রতাপশালী অহংকারী মোদী অমিত শাহ অসুরকে মমতা বন্দ্যোপাধ্যায় বধ করবেন। আর সবচেয়ে গর্বের কথা কি জানেন? এই নন্দীগ্রামের মাটিতেই সেই মহিষাসুর মর্দিনীর পালাটা সংগঠিত হবে এবার। তাই মায়েরা
ওরা বলছে বাসন্তী পুজোয় পদ্ম ফুল ফুটবে, আপনারা বলবেন ওরে মূর্খ, মা দুর্গার পুজোতে 108টা পদ্ম লাগে, এই তোদের বিজেপির পদ্ম ফুল আমরা মমতার পায়ে অঞ্জলি দেবো এবারে নির্বাচনে। আর সেই কারণে ওরা যখন বলবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আপনি বলবেন তৃণমূলের সব পচামাল তো তোদেরই ঘরে, আর কি বড় বড় কথা বলছিস, এটা হচ্ছে এবারের ব্যাপার। তাই মায়েরা আপনারা সংঘবদ্ধ হন, হিন্দু মুসলমানে কেউ নিজেদের মধ্যে ভাগাভাগি করবেন না, সর্বনাশ করে দিয়েছে জ্বালিয়ে এই দেশটাকে, এবার ওরা বাংলাটাকে চিবিয়ে খেতে যায়। মায়েরা একটা কথা ভাবুন, আজ থেকে কয়েক বছর পরে ভাবুন দিদি হেরে গেছেন ভোটে, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কোন বিজেপির নেতা, আপনার মেয়েটা রাত্রিবেলা বেরিয়েছেন টিউশনি করতে কিংবা পড়তে, আপনি ঘড়ি দেখছেন 10টার সময় ফিরে আসে, ফিরছে না, 10:30 ফিরছে না, 11টা ফিরছে না, আপনি চিন্তায় পড়ে গেলেন, বাইরে গিয়ে দেখলেন আপনার মেয়েটাকে কিছু নরপিশাচ ধরে তার সাথে নোংরা কাজ করেছে। কেন জানেন? কারণ দিদি নেই, তাই বাংলাটা সুরক্ষিত নেই। দিদি চলে যাওয়ার পরে বাংলাটা হাতরাস বানিয়ে দিয়েছে ওই বিজেপির লোকেরা, যে হাতরাসে আমাদের বোনকে ধরে রেপ করা হয়। মানে ভাবুন, আবার কোন একটা মহামারী এসেছে, আপনারা ভাবছেন কোথা থেকে চাল পাবো, খাবার পাবো, আপনারা রেশন দোকানে গেলেন, বললেন দিদি তো আমাদের ফ্রি রেশন দিত, বই দাও, ওরা বলবে এখন দিদির সরকারও নেই, ফ্রি রেশনও নেই, পয়সা দিয়ে কিনে খাও, সেদিন আমাদের কপাল চাপনা ছাড়া গতি থাকবে না। আবার আপনি গেলেন হসপিটালে, আপনার বাড়ির কেউ অসুস্থ হয়েছে, সরকারি হসপিটালে গিয়ে ভাবলেন চিকিৎসা তো ফ্রি, আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে গেছিল, যাওয়ার পরে দেখলেন না সরকারি হসপিটাল পয়সা চাইছে, আপনি তখন প্রাইভেট হসপিটালে গেলেন আপনার স্বাস্থ্যসাথীর কার্ডটা নিয়ে, ভাবেন দিদি তো বলেছেন এই কার্ডে প্রাইভেটে চিকিৎসা হবে, ওখানে যাওয়ার পর বলেন এই না স্বাস্থ্যসাথীর কার্ড, আমার স্বামীটা অসুস্থ চিকিৎসা করো, ওরা বলবে না দিদিও নেই, স্বাস্থ্যসাথীর কার্ডটারও আর কোনো মূল্য নেই। সেদিনকে নিজের প্রিয়জনকে হারিয়ে ঘরে ফিরতে ফিরতে ভাবতে হবে কাকে হারালাম। সত্যি তো সোনার হরিণটাকে বুকের কাছে পেয়েছিলাম, তাকে হারিয়ে ফেললাম, এটা আমার দুঃস্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে দেখি স্বয়ং মা কালী মুখটা জল জল করছে, আমার বাড়ির সঙ্গে রোদটা তার মুখের উপরে পড়ছে, আর মা কালী হাসতে হাসতে আমার সান্ত্বনা দিয়ে কোথাও যেন বলছে চিন্তা করিস না, এই দুঃস্বপ্ন কখনো সত্যি হবে না, কারণ বাংলার মাটি কখনো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে গ্রহণ করবে না। মায়েরা সংঘবদ্ধ হন, খেলা হবে, আর এই খেলা আমরা জিতবো। মায়েরা খুন্তি নেবেন, ভাইরা ব্যাট নেবেন, এই লড়াই আমরা জিতবো, খেলা হবে। আসুন আমরা শক্তিশালী হয়ে সবাই মিলে একসাথে, সমস্ত ধর্ম মিলে, সমস্ত জাতি আর ভাষা মিলে বলি। আর বাইরে থেকে পড়গি আসে নিয়ম করে, প্রতি মাসে আমিও আছি তুমিও রবে বন্ধু, এবার খেলা হবে। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে বন্ধু, এবার খেলা হবে। সামনে থেকে আরো বেশি আবার চাই, আরে বন্ধু এবার খেলা হবে। কন্যাশ্রী বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বোন জিতেই হবে বন্ধু, এবার খেলা হবে। দুয়ার তুলে দুয়ার তুলে, আরে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা রবে বন্ধু, এবার খেলা হবে। তৃণমূলের ভাগিয়ে নেতা নয় সব ভোটে যেটা দিদির ছবি সরবে যাবে বন্ধু, সেদিন খেলা হবে। দুই মায়ের স্বাস্থ্যসাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে বন্ধু, এবার খেলা হবে। রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সি আছে, ভোটের ফল দিদির বিধান দিদি রবে বন্ধু, এবার খেলা হবে। মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্ত রাখি, দিদির কিসের কাঁদবে তবে বন্ধু, এবার খেলা হবে। মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্ত রাখি, দিলীপ কিসের কাঁদবে তবে বন্ধু, এবার খেলা হবে। বন্ধু এবার খেলা হবে, বুথে বুথে খেলা হবে, নন্দীগ্রামে খেলা হবে, নন্দীগ্রামে খেলা হবে, জুড়ে খেলা হবে, খেলা হবে, শহর জুড়ে খেলা হবে, ঘরে ঘরে খেলা হবে, রান্নাঘরে খেলা হবে, পথে পথে খেলা হবে, এই আইমাত্রায় খেলা হবে, এই আইনে ইমান খেলা হবে, এই আইনে মুকুল খেলা হবে, এই আইনে দিলীপ খেলা হবে, এই আই শুভেন্দু খেলা হবে, এই আইনে ইমান খেলা হবে, এই দিকে দিকে খেলা হবে, এই সবুজ আমির খেলা হবে, আরে তো সবুজ আমির খেলা হবে, এই সবুজ আমির খেলা হবে, খেলা হবে তো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আচ্ছা, যে দোকানদাররা আছেন আশেপাশে,
আগাম সবুজ আবির অর্ডার দিয়ে রাখুন, কারণ 3 মাস পরে কিন্তু আবির মার্কেটে শর্ট পড়বে, তখন পাবেন না। আমি আমার দুর্গা কবিতাটা বলে শেষ করতে চাই, কারণ এবার লড়াইটা তো আমার দুর্গার সাথে বাকি সবার। মায়েরা বুঝুন থেকে কোন দুর্গা? আমার দুর্গা একাই মেটায় আমলা সোলের খিদে, আমার দুর্গা মাওবাদীদের একাই করেছে সিধে, আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায়, আমার দুর্গা ভিড়ে মিশে যায় জনস্রোতেই ভাসে, আমার দুর্গা উগ্র চণ্ডা বামেদের সন্ত্রাসে, আমার দুর্গা ত্রস্ত বিকেলে অস্ত্র ধরেছে হাতে, আমার দুর্গা ঝলসে উঠেছে বিদ্যুৎ সম্পাতে, আমার দুর্গা কন্যাশ্রীর রুখে কন্যার বিয়ে, আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে, আমার দুর্গা সহজ সরল ওনাদের হাসি পায়, আরে আমার দুর্গা নেদারল্যান্ডসে ফার্স্ট প্রাইজ নিতে চায়। নেত্রীর সাথে পাহাড় হাঁটছে তামাং বোরখা, নেত্রীর বুকে কাসল ঘন্টা গেরুয়া বসন বোরখা, নেত্রীর বুকে সংবিধানের জীবন রাখার দায়, নেত্রীর পর বাঁচব না আর চিন্তায় সম্প্রায়। উত্তর থেকে দক্ষিণ জুড়ে হাঁটছে অগ্নিকন্যা, সঙ্গে বইছে 10 কোটি আশা জনস্রোতের বন্যা, নেত্রীর মনে নাগরিক আর মাটি বাঁচানোর জেদ, বামে নেত্রীর কোরআন মন্ত্র দক্ষিণে তার বেদ। আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে, গেছেন তো দীঘা, দেখেছেন তো? আমার দুর্গা যুব ভারতীর বিশ্বকাপের গোলে, আমার দুর্গা রাস্তা আলো, আমার দুর্গা জল, আমার দুর্গা জেলায় জেলায় উঠবে চঞ্চল, আমার দুর্গা শিশুর হাসিতে আমার দুর্গা আলো, আমার দুর্গা কান্না মুছিয়ে উৎসব জমকালো, আমার দুর্গা রক্ষা কবচ নবান্নের আর জাগা, আমার দুর্গা বিপদ তারিণী আমার হাতের তাগা, আমার দুর্গা 10টি হাতে সামলায় 10 দিক। এটা শুনুন, বুঝুন, তাই হবে। আমার দুর্গা 10টি হাতে সামলায় 10 দিক, আমার দুর্গা বয়সের সাথে তেজ বাড়ে ততোধিক, আকাশ মেতেছে তব ভূতকারে মঙ্গল শঙ্খের, আকাশ মেতেছে তব ভূতকারে মঙ্গল শঙ্খের, আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের, আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের। অসুরের দল জোট বেঁধেছে, অসুর যতই শক্তিশালী হোক শেষে তো মা দুর্গাই যেতে, তাই না মায়েরা? এবারে মা জিতবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।